কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শেষ পর্যন্ত ঘাসফুল প্রতীক কি মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীর হাতেই থেকে যাচ্ছে? সেক্ষেত্রে কি মাথায় হাত পড়তে চলেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের? সুপ্রিম কোর্টের একটি মামলার পর্যবেক্ষণ যা তা শুনে প্রাথমিকভাবে সেই জল্পনাই আরো জোরালো হচ্ছে। শিবসেনার যে মামলা ছিল সেই মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি আজ উদ্ধব ঠাকরে গোষ্ঠীকে জিজ্ঞাসা করেছে যে যদি তাদের অযোগ্য ঘোষণা করতে অস্বীকার করে মহারাষ্ট্র স্পিকারের দেওয়া আদেশটি বাতিল করা হয় তাহলে দলত্যাগ বিরোধী আইন অনুসারে একনাথ শিন্ডে গোষ্ঠীর যারা বিধায়করা রয়েছেন তাদেরকে কি অযোগ্য ঘোষণা করা যায়? এই যে পর্যবেক্ষণ বা এই যে প্রশ্ন তা অনেক জল্পনার জন্ম দিচ্ছে। বিশদে জানবো এই আইনের ব্যাখ্যা সম্পর্কে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, সুপ্রিম কোর্টের এই যে পর্যবেক্ষণ তাকে কিভাবে ইন্টারপ্রেট করবেন? দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। সহজ কথায়, সোজা কথায় বলতে গেলে সংবিধানের 10ম তফসিল, যেটাকে অ্যান্টি ডিফেকশন ল বলা হয়, এটা সংবিধানের অঙ্গ, যেটা সংবিধানে আনা হয়েছিল 1985 সালে যখন রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন। তখন 52তম সংবিধান সংশোধন করে এটাকে আনা হয়েছিল সংবিধানে। পরে অটল বিহারী বাজপেয়ীর সময় 91তম সংবিধান সংশোধন করে সেটাকে আরো শক্তপোক্ত করা হয়েছিল। এখন এখানে যে কথাটা বলা আছে, মোদ্দা কথা, একজন এমএলএ বা এমপি যদি দলের কথা না শুনে চলে তাহলে তার সদস্যপদ থাকবে না। মোদ্দা কথা। কিভাবে দলের কথা শুনলো না ইত্যাদি তার ডিটেইলে যাওয়া যেতে পারে, কিন্তু দলের কথা শুনে তাকে চলতে হবে। এখন দলত্যাগের ক্ষেত্রে যদি এমন হয় যে তার দলটাই অন্য কোনো দলে মিশে গিয়েছে এবং সেই মিশে যাওয়াটা আইনসভার সদস্যদের 2/3 সমর্থন করেছে, তাহলে সেই মিশে যাওয়ার ক্ষেত্রে ওই যে সদস্যরা মিশে যাওয়াটাকে সমর্থন করলো তাদের সদস্যপদ যাবে না। কিন্তু এখানে প্রথম বা লিডারশিপের ভূমিকা হচ্ছে পার্টি। এখন প্রশ্ন হচ্ছে পার্টি বলতে কি বোঝায়? এমপিদের বোঝায় না পার্টির কমিটিকে বোঝায়? এক্ষেত্রেও 10ম তফসিলে যে ভাষায় লেখা রয়েছে তাতে স্পষ্ট যে পার্টি বলতে পার্টির ন্যাশনাল লেভেল কমিটি বা ন্যাশনাল লেভেল ওয়ার্কিং কমিটি হতে পারে, তার বড় যে কমিটি হতে পারে, এগুলো নানা নাম আছে। যেমন কংগ্রেস ঘরানায় ওয়ার্কিং কমিটি, এআইসিসি থাকে, সিপিআইএম ধরনের পার্টিতে পলিট ব্যুরো, সেন্ট্রাল কমিটি থাকে। এরা হচ্ছে ন্যাশনাল লেভেল কমিটি। এরা যদি কারোর সাথে মিশে যায় এবং সেটা যদি আইনসভার সদস্যদের 2/3 সমর্থন করে তাহলে মিশে যাওয়াটা বৈধ হবে এবং সেক্ষেত্রে ওই সদস্যদের সদস্যপদ খারিজ হবে না। কিন্তু প্রশ্নটা হচ্ছে পার্টি মিশে গেল না, আইনসভার সদস্যদের 2/3 বা তার কাছাকাছি সংখ্যা তারা দলত্যাগ করে অন্য দল গঠন করলো এবং সেই নতুন দলটাকেই আসল দল বলে স্বীকার করে নেওয়ার জন্য দরখাস্ত করলো, তাহলে কি হবে? এই জিনিসটাই এই মামলাটায় আলোচনা হচ্ছে। এটা পুরনো মামলা, যখন এমএলএরা একনাথ শিন্ডের সঙ্গে উদ্ধব ঠাকরে শিবির ছেড়ে দিয়েছিলেন সেই সময়। এখন উদ্ধব ঠাকরে তখন স্পিকারকে বলেছিলেন যে এরা দলত্যাগ বিরোধী আইনের আওতায় পড়ছে, সুতরাং এদের সদস্যপদ খারিজ করা হোক। কি যুক্তি ছিল উদ্ধব ঠাকরের? যে পার্টি তো অন্য কোনো পার্টির সঙ্গে মিশে যায়নি, কয়েকজন এমএলএ গিয়েছে, সুতরাং পার্টি যেহেতু যায়নি এদের যাওয়াটা 10ম তফসিলের অনুযায়ী এদের সদস্যপদ থাকার কথা না। কিন্তু বিধানসভার সেই অনেক নাটকীয় ঘটনা ঘটেছিল সে সময় মহারাষ্ট্র বিধানসভায়। যাই হোক, শেষ পর্যন্ত স্পিকার উদ্ধব ঠাকরেদের এই আবেদনে সাড়া দেয়নি। আবার তারপরে আমরা দেখেছিলাম যে ইলেকশন কমিশনও একনাথ শিন্ডেদের আসল শিবসেনা বলে স্বীকৃতি দিয়েছিল, ফলে উদ্ধব সেনার দলকে নতুন নাম নিতে হয়েছিল শিবসেনা ইউনিটি। এখন সেই সময় মামলাটা গড়াতে গড়াতে সুপ্রিম কোর্টে এসেছিল, সেই মামলা চলছে। দল যে প্রধান
আইনসভার সদস্যরাই প্রধান নয়, এই রকম পর্যবেক্ষণ এর আগে এই ধরনের মামলায় সুপ্রিম কোর্ট দিয়েছে। এছাড়া 2023-এর একটা মামলাতেও এই ধরনের কথা সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলেছে। এখন আজকে তার সঙ্গে যে সমস্ত কথা জয়মাল্য বাগচি বলেছেন, বিচারপতি জয়মাল্য বাগচি বলেছেন, তার অর্থ হচ্ছে যে পার্টির প্রধান বিধায়ক বা সাংসদরা একটা কিছু সিদ্ধান্ত করলে তারা সংখ্যায় যত বেশি হোক না কেন সেটা প্রধান নয়, পার্টি প্রধান, এটাই দশম তফসিলের মূল ব্যাপার। এটা আগেই বলেছে। এছাড়া অন্য একটি মামলায় 2023-এ একই ধরনের কথা সুপ্রিম কোর্ট বলেছিল। এখন আজকে বিচারপতি জয়মাল্য বাগচি যে ভঙ্গিতে জিজ্ঞাসা করেছেন উদ্ধব ঠাকরে শিবসেনার আইনজীবীদের, তাতে যেন মনে হয় যে একনাথ শিন্দেদের ডিসকোয়ালিফাই বা সদস্যপদ খারিজ করাই উচিত, কিন্তু এতদিন হয়ে যাওয়ার পরে কি সেটা খারিজ করা যাবে বা সেটা শোভন দেখাবে, এইরকম একটা ধরন বিচারপতি জয়মাল্য বাগচির কথা থেকে শোনা গিয়েছে। তার উত্তরে কপিল সিবাল খুব সুন্দরভাবে বলেছেন যে অনেকদিন হয়ে গেলে অন্যায়টা কি ন্যায় হয়ে যাবে? যেমন সরকারি জমি যদি অনেকদিন ধরে কেউ দখল করে থাকে তাহলে কি সে সরকারি জমির মালিক হয়ে যায়? ফলে জিনিসটা, মামলাটা এমন একটা দিকে যাচ্ছে যেদিকে পার্টি প্রাধান্য পাবে, সাংসদ বা বিধায়করা নয়। এখন আমাদের রাজ্যে যেটা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল কমিটি, সেই ন্যাশনাল কমিটির 2/3 বা বেশিরভাগ বা ন্যাশনাল কমিটি সিদ্ধান্ত করে অন্য কোনো দলে মিশে গেছে, এরকম কিছু ঘটনা ঘটেনি। কেবলমাত্র বিধায়করা গেছেন, তারা সংখ্যায় ভারী, কিন্তু বিধায়করা গিয়ে বলছেন আমরাই আসল তৃণমূল। এক্ষেত্রে এই মামলাটি সুপ্রিম কোর্টের শিবসেনার ক্ষেত্রে যেদিকে যাচ্ছে সেইটাই যদি শেষ পর্যন্ত বহাল থাকে, অর্থাৎ পার্টির যে সুপ্রিমেসি সাংসদদের বা বিধায়কদের নয়, সেই জিনিসটাই যদি বহাল থাকে, তাহলে ঋতব্রত গোষ্ঠীর পক্ষে নির্বাচন কমিশন থেকে স্বীকৃতি পাওয়া প্রকৃতপক্ষে অসম্ভব হয়ে যাওয়ায় সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলই প্রকৃত তৃণমূল হিসেবে পরিচিত হবে। তৃণমূলের পতাকা, তৃণমূলের প্রতীক, তৃণমূলের তহবিল বা যা কিছু পার্টি বলে বোঝায় সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায়েরই থাকবে। কিন্তু মামলা এখনো শেষ হয়নি, শুনানি, পাল্টা শুনানি এখনো বাকি আছে, কোনো রায় ঘোষিত হয়নি। সুপ্রিম কোর্টের কথাবার্তার গতি প্রকৃতি দেখে মনে হচ্ছে এই দিকেই জিনিসটা যাচ্ছে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। সেক্ষেত্রে যদি রাজনৈতিক দলই শেষ পর্যন্ত প্রাধান্য পায় শীর্ষ আদালতের কাছে, সেক্ষেত্রে আইনসভার স্পিকারের বক্তব্য সেটা কি শেষ পর্যন্ত চূড়ান্ত হবে, নাকি শীর্ষ আদালতের রায় হবে চূড়ান্ত? তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে যে এই মামলার সিদ্ধান্তে প্রথমত দেশের শীর্ষ আদালত কি পদক্ষেপ করেন।